হ্যালো ফ্রেন্ডস, অ্যানাস্টেসিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট গোপা বিশ্বাস। তো ম্যাম, আজকে আপনার কাছ থেকে জেনে নেব, আজকে আমাদের সুপ্রিম কোর্টের কোড নাম্বার 6 এ যে প্রাথমিকের প্রশ্নমূল মামলা অর্থাৎ মেট 1594 এর যে শুনানি হয়েছে এবং সেটা ডিসপোজড হয়েছে। তো এই মামলার যে স্টেটমেন্ট আপনি কি দেবেন এবং আহ এই মামলাকে কেন্দ্র করে কি স্টেট হয়েছে আপনার, সেটা আমাদের দর্শকের সামনে তুলে ধরুন কাইন্ডলি। কিন্তু হাইকোর্টের পরবর্তী যখন সুপ্রিম কোর্টে সেটা রিমান্ড ব্যাক হয়, হাইকোর্টে আসে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটি শুনানি চলছিল, সেই ইস্যুটাই কিন্তু একবারে প্রাইমারি ইস্যু ছিল। এবং সেই প্রাইমারি ইস্যু যখন ডিভিশন বেঞ্চ ডিসাইড করে হাইকোর্টের, তখন কিন্তু স্পষ্টভাবে সেখানে বলে দেওয়া হয় যে যারা এই মামলা করেছে বা যারা মামলা করেনি, মানে জাজমেন্ট ইন রেমে কিন্তু এটা দিতে হবে। কারণ সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে যেখানে বলা আছে যদি অথরিটির ভুল হয় তাহলে কিন্তু অথরিটি সেই ভুলটা রেকটিফাই করবে এবং তাদের অথরিটির ভুলের জন্য কোনো ক্যান্ডিডেট সাফার করতে পারবে না। এটা কিন্তু স্পষ্টতই বিভিন্ন জাজমেন্টে কিন্তু এটা বলা আছে সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবেই সেই জাজমেন্টকে মান্যতা দিয়েও কিন্তু ডিভিশন বেঞ্চের যে রায়, সেটা কিন্তু স্পষ্টতই বলে দিয়েছিল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে এর আগেও বা অন্যান্য ইস্যুতেও, তারপরে কিন্তু ডিভিশন বেঞ্চ এটা স্পষ্টত ডিসিশন দিয়ে দেয় যে এই 6 নাম্বার কিন্তু দিতে হবে প্রত্যেককে, যারা এলিজিবল ক্যান্ডিডেট, যারা এই 6 নাম্বার পাওয়ার যোগ্য রং কোশ্চেনের ভিত্তিতে, প্রত্যেককে কিন্তু সেই নাম্বারটি দিতে হবে। এবং স্বাভাবিকভাবেই যখন এই নাম্বারটি দেওয়ার এরপরে তো ধরুন জাজমেন্ট এলো, কিন্তু সেখানে সেটার এক্সিকিউশনটা করতে হবে। এক্সিকিউশন করার আগে সুপ্রিম কোর্টে একটি মামলা করে, একটি মামলা আসে, সেখানে একটা থার্ড পার্টি বলতে পারেন। সেখানে সেই মামলাটি বোর্ডও সেখানে করেনি, সেখানে মামলাটি করেছিল দিব্যেন্দু কুন্ডু নামে একটি ব্যক্তি এবং তার সঙ্গে আরো অনেকে যুক্ত ছিলেন। এবং তারা থার্ড পার্টি, তারা মামলা করে বলে যে না, এখানে জাজমেন্ট ইন রেম হওয়া উচিত নয়, এটাকে স্টে করো। পরবর্তীতে সেই জাজমেন্টটা, ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা ছিল সেটা স্টে হয় এবং তার যে জাজমেন্ট, ডিভিশন বেঞ্চের জাজমেন্টের যে এক্সিকিউশন, যে 6 নাম্বার প্রাপ্তি এবং তার পরবর্তী সাবসিকুয়েন্ট যে বেনিফিট গুলো পাওয়ার কথা ক্যান্ডিডেটদের, তারা কিন্তু সেটা থেকে এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল। এবং আজকে যেহেতু ওই দিব্যেন্দু কুন্ডু এন্ড আদার্স যে মামলাটি ছিল, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দিয়েছে, অর্থাৎ ডিসমিস করে দিয়েছে। তার ফলে কিন্তু যে স্টে অর্ডার ছিল সেটাও কিন্তু বর্তমানে আর এক্সিস্টেন্স নেই। ফলে ডিভিশন বেঞ্চের যে রায়টা হলো সেটাই সুপ্রিম কোর্টে গিয়ে মান্যতা পেল। এবং এর ফলে উপকৃত হবে প্রচুর ক্যান্ডিডেট, যারা ধরুন 6 নাম্বার পেয়ে তাদের পাশ করার কথা ছিল 2016 সালে, শুধুমাত্র অথরিটির ভুলের জন্য আজকে 10 বছর পরে হয়তো তারা পাশ করতে চলেছে। আশা করব এই যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটি, সেটি খুব শিগগিরই আমাদের প্রাইমারি বোর্ড সেটার এক্সিকিউশন করবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে টেট পাস বলে ঘোষণা করবে। এবং পরবর্তীতে যারা টেট পাস করবে তারা সেই অনুযায়ী স্টেপ নেবে। সেটা কি হবে সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। কিন্তু ইমিডিয়েটলি যে প্রাইমারি বোর্ড রয়েছে তাদের কিন্তু এই 6 নাম্বার যাদের যোগ্য পাওয়ার কথা, তাদের কিন্তু 6 নাম্বার দিয়ে টেট পাস বলে ডিক্লেয়ার করা উচিত এবং খুব তাড়াতাড়ি অর্ডারের কিন্তু এক্সিকিউশন করা উচিত। কারণ রেসপন্ডেন্ট বোর্ড একটি আর্টিকেল 12 অথরিটি, তাদের কিন্তু ভাবা উচিত যে অলরেডি কিন্তু 10 বছর পাস হয়ে গেছে, 10 বছর কিন্তু এই ক্যান্ডিডেটের কাছ থেকে কিন্তু চলে গেছে। তারা টেট পাস করবে, অথচ দেখবেন পরবর্তী সিলেকশনে যদি কেউ বসতে চায়, সেখানে দেখবেন পরবর্তী সিলেকশনে বসার হয়তো কারোর কারোর বয়সই নেই। সেক্ষেত্রে বয়সের কি রিল্যাক্সেশন পাবে না কি হবে, সেই নিয়েও কিন্তু সেটা ভবিষ্যতে আমরা সেটা দেখতে পাবো কি পরিস্থিতি এসে দাঁড়ায়। বোর্ড কি ডিসিশন নেয়, বোর্ড কি সুযোগ দেয় এদের জন্য, নাকি শুধু টেট পাস করিয়ে এদেরকে শুধুমাত্র রেখে দেয়, সেটা বোর্ড কি ডিসিশন নেবে এবং বোর্ড কি জানাবে সেটা নিশ্চিতভাবে এক্ষেত্রে একটা তো প্রশ্ন, যেটা আলটিমেটলি একটা প্রশ্ন প্রত্যেকের মনে আসবে, যে 2000 যে 14 সালের যে টেটটা, যেটা প্রশ্নমূল মামলা, এক্ষেত্রে যে আদালতের যে রায়, তো অবমাননা করতে পারবে না বোর্ড কখনো? যদি অবমাননা করে তাহলে এক্ষেত্রে তো অনেক ক্যান্ডিডেটের উপর একটা প্রভাবটা পড়বে। যেহেতু এখানে যদি সিলেকশন করে নতুন ভাবে বা সিলেকশন প্রসেস যদি করে নতুন ভাবে, সেক্ষেত্রে আপনাকে যে রিল্যাক্সেশনের একটা ব্যাপার তো থাকছে এখানে। তো এক্ষেত্রে বোর্ডের কি কি রূপ
প্রতিক্রিয়া থাকবে? দেখুন, আদালত তো স্পেসিফিক কোনো নির্দেশ দেয়নি এজ রিল্যাক্সেশনের বা কিছু, কিন্তু হুম, বক্তব্য হচ্ছে এটা এস্টাবলিশ যে এখানে অথরিটির ভুল আছে, মানে বোর্ড এখানে ভুল করেছে। বোর্ডের ভুলের ফলে কিন্তু অনেকে সেই 6 নাম্বার থেকে বঞ্চিত হয়েছে, এবং সেই 6 নাম্বার না পাওয়ার ফলে কিন্তু তারা টেট পাস করতে পারেনি এবং টেট সার্টিফিকেট তারা পায়নি। স্বাভাবিকভাবেই একদম। টেট সার্টিফিকেট বা টেট পাস না করার ফলে তারা কিন্তু যে সিলেকশন প্রসেস গুলো হয়ে গেছে, ধরুন 2016 সিলেকশন, তারপরে 2020 সালের সিলেকশন, হুম, 2022 সালের সিলেকশন, বর্তমানে 2025 সালের সিলেকশন, এই যে একদম। এত সিলেকশন প্রসেস গুলো হয়ে গেছে, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই বসতে পারেন। এখন প্রশ্ন হলো, এরা এই যে ক্যান্ডিডেট গুলো তারা তো অথরিটির ভুলের কারণে বসতে পারলো না, তাদের একদম। জন্য অথরিটি কোনো স্টেপ নেবে কিনা সেটা অথরিটির বিষয়। কারণ এখানে কিন্তু আদালত অবমাননার কোনো বিষয় থাকবে না, কারণ আদালত কিন্তু স্পেসিফিক কোনো ডিরেকশন এই বিষয়ে, এই রিল্যাক্সেশনের বিষয়ে কিন্তু দেয়নি। এক্ষেত্রে আদালতকে এজ রিল্যাক্সেশনের বিষয়টাও দেখা উচিত ছিল, কারণ যেখানে অনেকগুলা ক্যান্ডিডেট না, সে বঞ্চিত দেখুন হবে। এই বিষয়টি, না এখানে দেখুন একটু স্পষ্ট করে আমি বলে দিতে চাইবো, এখানে বিষয়টি ছিল কিন্তু এই যে যে জাজমেন্টটি হয়েছিল সেটা ইন রেম হবে না ইন পার্সনেম হবে। আপনি জানেন যে প্রচুর ক্যান্ডিডেট এই রং প্রশ্ন, ভুল প্রশ্ন মামলা নিয়ে মামলা করেছিল, তাদের বক্তব্যই ছিল তুমি আমাকে টেট পাস ডিক্লেয়ার করো। এখানে কিন্তু এইরকম কোনো প্রেয়ারও ছিল না যে আমাকে এজ রিল্যাক্সেশন দাও। কারণ কি, আদালতে এই মামলা নিষ্পত্তি হতে সময় লেগেছে এবং বোর্ডের ভুলের কারণে এই 10টা বছর বেরিয়ে গেছে। যখন মামলাকারীরা মামলা করেছিল তখন কিন্তু তাদের কোনো এই ধারণাই ছিল না যে এই 10 বছর তাদের এই মামলা নিষ্পত্তি হতে লেগে যাবে বা এতটা সময় লেগে যাবে। স্বাভাবিকভাবেই সেই রকম কোনো প্রেয়ারই ছিল না, তো আদালতের কাছে যদি সেরকম কোনো প্রেয়ার না থাকে আদালত কি করে কনসিডার করবে? নিশ্চিতভাবে ভবিষ্যতে যদি কেউ প্রেয়ার করে সেটা তখন আদালতে কনসিডার হতে পারে, কিন্তু যেখানে ধরুন প্রেয়ার নেই, কারণ যে এই যে প্রতিভা মণ্ডলের মামলা বা এই যে আরো যে হুম, ভুল হুম, প্রশ্নের মামলা ছিল ডিভিশন বেঞ্চে, হুম, সেখানে কিন্তু একটাই প্রশ্ন ছিল আদালতের কাছে, যে এই যে 6 নাম্বারটা সবাই পাবে, নাকি এই 6 নাম্বারে যারা শুধুমাত্র সেই সময় 2018 সালে মামলাকারী ছিল তাদের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। এটাই কিন্তু মূল প্রশ্ন ছিল, এবং তার প্রশ্নই যখন সেটাকে আদালত তার যুক্তি এবং বিভিন্ন জাজমেন্টের বিষয় যখন সেটা বিবেচনা করে, সেটা কিন্তু পিটিশনারদের ফেভারে এসছে, মানে যারা ক্যান্ডিডেট তাদের ফেভারে এসছে। খুব স্বাভাবিকভাবেই তারা 6 নাম্বার পাবে এবং তার সাবসিকুয়েন্ট প্রসেস কি করবে সেটা নিশ্চিতভাবে বোর্ড ডিসিশন নেবে। বোর্ড যদি সেটা ডিসিশন নেয়, ক্যান্ডিডেটরা অ্যাকর্ডিংলি স্টেপ নেবে। এবারে কথাটা হচ্ছে ম্যাম, এই যে মানে এই যে 6 মার্কস যেটা রয়েছে প্রশ্ন মামলা, এক্ষেত্রে এখানে সব ক্যান্ডিডেট পাবে, মানে যারা ওই সালের একদমই প্যানেলে একদমই সব অংশগ্রহণ করেছিল? ক্যান্ডিডেট পাবে, একদমই সব ক্যান্ডিডেট পাবে। এখানে ধরুন যারা 16 সালে সিলেকশন, যারা কিনা টেট 2014-তে হুম, পার্টিসিপেট করেছিল, এবং তারা এই ভুল যে 6টা প্রশ্ন যে ভুল আছে বিভিন্ন, ওখানে ধরুন অনেকগুলো সিরিজ ছিল, মানে সেই সিরিজের কিছু কিছু প্রশ্ন আছে 6টা প্রশ্ন। এবার ধরুন সেই প্রশ্নের উত্তর অলরেডি কেউ পেয়ে গেছে, মানে ধরুন সে হয়তো ধরুন 1 নাম্বার প্রশ্ন ধরুন ভুল আছে, 1 নাম্বার প্রশ্নের জন্য সে অলরেডি নাম্বার পেয়ে গেছে, খুব স্বাভাবিকভাবেই তাহলে আর সে 1 নাম্বারটা পাবে না। কিন্তু দেখা গেল 1 নাম্বার প্রশ্নের জন্য সে নাম্বারটি পায়নি, সে ওই নাম্বারটি পাওয়ার যোগ্য, তাকে নাম্বার দেওয়া হবে। এবং এইভাবেই কিন্তু বিচার করে কার কত নাম্বার বাড়বে সেটা নিশ্চিতভাবে বোর্ড, এই যে অর্ডার হয়েছে, জাজমেন্ট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন দেবে, এবং নোটিফিকেশন দিয়ে নিশ্চিতভাবে সেটা জানান দেবে যে কারা কারা এই যে 6 নাম্বার পাওয়ার পরে আহ, তারা পাশ করলো, এবং নিশ্চিতভাবে একটা লিস্ট প্রকাশ হবে যারা পরবর্তীতে এই জাজমেন্টের ফলে টেট পাস করবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আমাদের অডিয়েন্সকে এই ধরনের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রশ্নগুলো আপনাকে। আমাদের একদম